হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড মর্নিং সবাইকে। দেখো, আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে ক্লাস স্টার্ট করেছিলাম, তো সেই ক্লাসটাকে আমরা কন্টিনিউ করব। এটা আমাদের প্রত্যেক দিন সকাল 9টার সময় তোমাদের ক্লাসটা তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো প্রত্যেক দিন যেভাবে ক্লাস প্রোভাইড করা হচ্ছে, তো সেইভাবে তোমরা জিনিসটাকে কন্টিনিউ করে নেবে আর কোনো কিছু বাদ দেবে না। ওকে, তো আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সেট নাম্বার 3 হবে। অঙ্কের আগে আমাদের দুটো ক্লাস হয়ে গেছে, আজকে আমরা হবে এটা 3 নম্বর ক্লাস হবে। ওকে, তো এটা আমাদের 3 নম্বর ক্লাস হবে। এর আগে আমাদের দুটো ক্লাস যেটা হয়েছে সেটা দেখবে তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। অবশ্যই করে ওটাকে ভিডিও সেকশানে দেখবে করা আছে পরপর দুটো ক্লাস, তো ওখান থেকে যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর ঠিক এই টাইমটায় প্রত্যেক দিন তোমরা ক্লাসটাকে দেখবে। ওকে, চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে বর্তমানে যে ব্যাচ আছে সেটাকে নিয়ে একটু বলে দিই। দেখো, এক তো এসএসসি জিডি রিলেটেড আমাদের যে ফাউন্ডেশন ব্যাচটা আছে সেটার কথাই আমি তোমাদের বলবো, যেটা 2026কে তোমরা জানো 2026-এ আমাদের ফর্ম ফিল আপ চলছে। আর যারা একদম বেসিক থেকে করছো, মেনলি কমপ্লিট করতে পারছো না, সিলেবাসটাকে কীভাবে কী করবে পেরে উঠছো না। আর আরেকটা জিনিসও প্রবলেম হয়, যারা অনেক দিন ধরেও করছো, কোনো অনলাইনেও তোমরা ক্লাসপত্র দেখো। আর একটা জিনিস, তোমরা অফলাইনেও কোথাও না কোথাও পড়তে যাও, তবে সেখানে তোমাদের কমপ্লিট করতে পারছো না। তো চাইলে তোমরা এখানে পুরো কোর্সটাকে অ্যাভেল করতে পারো, যেখানে তোমার জিকে, জিএস, ইংলিশ, ম্যাথ, রিজনিং প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদের করানো হবে। ওকে, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা, তোমাদের প্রিভিয়াস ইয়ার বেসড করে সমস্ত কিছু হবে। যে প্রিভিয়াস ইয়ার বেসড, যে এবার তোমরা জানো প্যাটার্ন চেঞ্জ হতে পারে, কিন্তু সেই চেঞ্জ হবে না, কারণ বর্তমানে দেখা গেছে যে আমাদের এসএসসি যে আদার্স এক্সামগুলো, যে ওখানে খুব বেশি যে চেঞ্জেস এসছে তা নয়। প্রথম দিকের কটা শিফটে দেখা গেছে একটু চেঞ্জ হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে আগের মতোই প্যাটার্নে ফিরে এসছে। ওকে, তো তার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার করাটা মাস্ট ইম্পর্টেন্ট। আর আমরাও যে এখানে যে 9টার সময় ক্লাসটা করছি এটাও প্রিভিয়াস ইয়ার বেস্ট। তো তোমরা এই নম্বরটায় কন্ট্যাক্ট করে নিও, তাহলেই হয়ে যাবে 9647553612। এটাই কন্ট্যাক্ট করলেই হয়ে যাবে, মিনিমাম কোর্স ফিতে জয়েন করতে পারবে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কী বলেছে। সমস্ত কিছু এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস্ট করে বলেছে। দুটি সংখ্যার গুণফল হলো 720 এবং গরিষ্ঠ সাধারণ গুণিতক গুণনীয়ক দেওয়া আছে 4, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত হবে। ওকে, তো একটু করো, আমি একটু দেখে নিয়ে স্টার্ট হয়েছে কিনা। ওকে, স্টার্ট হয়েছে, তো চলো অসুবিধা নেই। একটা জিনিস মনে রাখবে, ধরো একটা নাম্বার n1 আছে আর একটা নাম্বার ধরো n2 আছে। দুটো সংখ্যার যদি গুণফল হয়, সেটা ডাইরেক্ট বলতে পারো যে এলসিএম আর এইচসিএফ এর গুণফলের সমান। এটা মনে রাখবে। এইটা হচ্ছে আমাদের এখানকার যে কনসেপ্টটা তুমি পড়ছো সেটা। ওকে, খেয়াল করো, মানে দুটি সংখ্যার যে গুণফল সেটা হয়ে যায় তোমার, যেটা লসাগু থাকে আর গসাগু থাকে তার গুণফলের সমান। তাহলে এখানে কোশ্চেনেই ডাইরেক্ট দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল তোমার বলে দিয়েছে 720, তো বেসিক ব্যাপার। আর বলেছে তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক, মানে গরিষ্ঠ মানে এখান থেকে গসাগু হচ্ছে, মানে এইচসিএফ দেওয়া আছে। এইচসিএফ বলেছে 4, তো একটা বেসিক হিসাব, তুমি এখানে যদি 4 বসিয়ে দাও আর এখান থেকে তাহলে পড়ে থাকে এলসিএম, কারণ এলসিএম আর এইচসিএফ গুণ করলে সংখ্যাটা হয়। তাহলে বলেছে তাহলে লসাগু কত হবে বা এলসিএম কত হবে। তো এটা কাটলে তুমি জানো 4 দিয়ে 4 18 72 হয়, তার মানে এটা কত হয়ে যাবে 180। তার মানে এর মান কত হয়ে যাচ্ছে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা সেটা হয়ে যাবে এক সেকেন্ড। ওকে, ফার্স্ট কোশ্চেন যেটা হয়ে যাবে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলে আসুন নেক্সট কোশ্চেন কী বলেছে। নেক্সট কোশ্চেন আগে করো, আমি টাইম দিচ্ছি, সলভ করো, দেখো কী বলেছে। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পায়। দেখো 50%-এর ফ্র্যাকশন ভ্যালু যদি বলা হয় সেটা কত হয়, হাফ। এটা বলেছে ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, মানে একটা গোলক আছে, এই গোলকটার এই যে ব্যাসার্ধ আছে সেটা ধরো 50% বৃদ্ধি পাবে আগের থেকে। আর এই যে গোলকটা এটা কিন্তু সার্কেল নয়, তোমার কাছে একটা ক্রিকেট বল দেওয়া হোক বা ফুটবল দেওয়া হোক, ওটা দেখবে যেটা রূপটা থাকে সেটা অ্যাকচুয়ালি 3D রূপ, 3D ফিগার। তো এই যে গোলকের কথা বলছি এটা 3D। তো এর আয়তনের ফর্মুলা যেটা হয় সেটা 4/3 পাই আর কিউ। তো এখানে দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, 4/3 পাই এটা একটা কনস্ট্যান্ট পার্ট,
শুধুমাত্র ডিপেন্ড করে আছে আর এর কিউবের উপর, তাহলে আমি সেটাকেই লক্ষ্য করব। তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, সেটা ডাইরেক্ট বলেছে বৃদ্ধি পাচ্ছে 50%, আগে 2 থাকলে এখন 1 বেড়ে যাবে, তার মানে 2-এর উপরে এর 50% করলে 1 হবে, তার মানে 3 হয়ে যাবে, তাহলে 2 থেকে এটা 3 হচ্ছে। আর যেহেতু এটা আয়তন কত চেঞ্জ হবে, তার জন্য এটার কিউবের ফরম্যাটে নিতে হবে, তাহলে এটাকে কিউব করো, কারণ এদিক থেকেও 4/3 পাই, এদিক থেকেও 4/3 পাই থাকলে কেটে যায়। তো আমি অত ডিটেলসে যাই না, আমি জাস্ট মনে রাখবো আয়তনের কথা বললে কিউব করতে হবে, আর যদি ক্ষেত্রফলের কথা বলতো তাহলে স্কোয়ার হতো। তাহলে এটা 2-এর কিউব করলে 8, 3-এর কিউব করলে 27, তাহলে এটা 8-এর উপর 27 হয়েছে, তার মানে তুমি বুঝতেই পারছো কতটা বেড়েছে, খুব আরামসে বের করতে পারবে কত বেড়ে গেছে। দেখো 8-এর উপরে এইভাবে করতে পারো, বা 8-এর উপরে তুমি এখান থেকে যদি গুণ করো নর্মালি, যে এটাকে 100 বানাতে চাও সেটাও করতে পারো, কিন্তু আমি পাতি হিসাবে তোমাকে যদি বলি যে 27 থেকে তোমার 8 বাদ দাও, 19 হবে, নর্মাল 19 বেড়ে গেছে। তাহলে 19 বেড়েছে কতর উপরে, 8-এর উপরে, তাহলে শতকরা কত হবে সেইটুক, এইটুক ক্যালকুলেশন করো। তো এটাকে যদি কাটো 2 দিয়ে, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে 4 দিয়ে কাটো ডাইরেক্ট, 4 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাবে, 4 দিয়ে কাটলে এটা 25, তাহলে এটা 19 আর 25 গুণ করে দাও, 19 আর যদি 25 আমি গুণ করে দিই তাহলে চলে আসবে তোমার 475, এটাকে যদি 2 দিয়ে ভাগ করো এটা চলে আসবে তোমার 237.5%, তার মানে 237.5 কোথায় আছে, অপশান বি এইটা। এবার একটা জিনিস খেয়াল করো, এবার এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এটাকে এতটাও ডিটেলসে যাওয়ার তোমার প্রয়োজন নেই, আর একটু ইজিভাবে নেওয়া যেতে পারে, কিন্তু এটাই করো, অসুবিধা নেই না, ক্যালকুলেশানে করো, ওটা তোমাদের চাপ লেগে যাবে, এটাই করো যে 237.5 মানে অপশান বি করো, এটাই করো, বেটার হবে। নাম্বার 3 দেখো কি বলেছে, নাম্বার 3টা দেখো এটা কি বলেছে, খেয়াল করো, বলেছে 6টি কলমের ক্রয় মূল্য 5টি কলমের বিক্রয় মূল্যের সমান, তার মানে কি এখানে 6টা যে পেন আছে না, তার যে ক্রয় মূল্য, মানে এটাকে সিপি ডাইরেক্ট করা যায়, এটা সিপি 5টা কলমের বিক্রয় মূল্যের সমান, এখান থেকে 5টা কলমের বিক্রয় মূল্যের সমান, তার মানে এটা সেলিং প্রাইসে। তো এটা একটা ইকুয়েশন কেস রেডি হয়ে গেল, যে 6টা কলমের যে সিপি সেটা 5টা কলমের এসপির সমান বিক্রয় মূল্যে, তাহলে এখান থেকে সিপি আর এসপির রেশিও ডাইরেক্ট পেয়ে যাবে। সিপি এসপির রেশিও যদি করা হয়, দেখো উপরে তোমার 5 থাকবে আর নিচে এটা 6, তার মানে 5-এ জিনিসটা 6-এ বিক্রি হচ্ছে, তার মানে 1 টাকা বেশি, তাহলে 1 টাকা বেশি কোনটায়, 5-এর উপরে, 5-এর উপরে যদি 1 টাকা বেশি হয় তাহলে শতকরায় কত হয়ে যাবে। তো এখান থেকে দেখো 1/5 মানেই কত, 20%, কত হয়ে যাবে 20%, তাহলে 20% এটা বেশিতে বিক্রি হচ্ছে না 5-এর জিনিস হয়, তার মানে এটা লাভ হয়ে যাবে, তোমার 20% লাভ মানে অপশান বি হয়ে যাবে রাইট আনসার, তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার 4 করো, নাম্বার 4 এরটা বলেছে একজন ব্যবসায়ী তার পণ্যকে ক্রয় মূল্য থেকে বলেছে 50% বেশি ধার্য করে এবং 20% ছাড় দেয়, তাহলে ছাড় প্রদান করার পর ব্যবসায়ী কত শতাংশ লাভ বা ক্ষতি হয়। এটাকে 100 ধরে করতে পারো বা রেশিও ধরে করতে পারো, কোনো ব্যাপার না, আমি 100 ধরেই তোমাদের দেখাই। ধরো এটা কিনেছে 100 টাকায়, তার উপর 50 বাড়িয়ে এটাকে 150 করে দিয়েছে, এটাকে মার্কআপ বলা হয়, মানে এটা মার্কেট প্রাইসে চলে গেছে। এই যে 50% বাড়াচ্ছে এটাকে বলা হয় মার্কআপ পার্সেন্টেজ। এবার 20% ছাড় দেয়, ছাড়টা সবসময় মনে রাখবে মার্কেট প্রাইসের উপরে হয়ে থাকে বা ধার্য মূল্যের উপরে, তাহলে 20% যদি ছাড় দেয় তাহলে নিশ্চয়ই এটা 80%-এ যাবে, 80%-এ যাবে। তো আমরা প্রত্যেকে জানি যেখান থেকে পার্সেন্টেজ হয় সেটা মানেই তোমার অ্যাকচুয়ালি পার্সেন্টেজ মানেই তোমার এখান থেকে 00 আউট করে দেবে, আর 8-15 গুণ করলে 120, তার মানে 100 জিনিসটা বিক্রি হচ্ছে 120-তে, তার মানে কত লাভ করছে 20, সেটাকেই আমি ডাইরেক্ট বলবো 20%, এই একটা প্রসেস। আর একটা মেথড দেখে রাখো, সেকেন্ড মেথড যেটা বলতে পারো,
অ্যাপ্লাই করতে পারো। 50%-এর ফ্র্যাকশন ভ্যালু হাফ, তার মানে বেশি বলেছে, তার মানে 2-এর জিনিসটা এটা যাবে 1-এ। ক্লিয়ার? আর 20% ছাড় মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5, 5-এর উপর 1 কমে যাবে, 5-এর উপর যদি 1 কমে যেটা যাবে 4-এ। এবার যদি এটাকে কাটাকাটি করো, দেখো ক্রসে কাটার প্রবণতা থাকে বা কাটবে, এটাকে তোমার 2বারে কাটছে, আর এই দিক থেকে তোমার কত হচ্ছে নর্মালি এখান থেকে বলছে 20% ছাড় না, 20% ফ্র্যাকশন হলো 1/5, এটা 4 হচ্ছে, আর এটা এত পার্সেন্ট বেশি। আচ্ছা বেশি বলেছে না, এটা 1 কেন করলাম, এটা 3 হয়ে যাবে, হ্যাঁ 3 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে এদিক থেকে 2 দিয়ে কাটলে 2, তার মানে এটা 5 হচ্ছে, আর এটা তোমার হচ্ছে 3 দুগুণি 6, তার মানে 5-এর উপর 1 বেড়ে যাচ্ছে, আর 1/5 মানে 20%। এই একই প্রসেস, যে কোনো একটাই তুমি করতে পারো, দুটোই টাইম কম লাগবে, দুটোতেই কোনো জাস্টিফাইয়ের ব্যাপার নেই, দুটোতেই টাইম কম লাগবে, যেটা ক্লিক করবে সেটা করবে। 5-এরটা করো, করো, টাইম দিচ্ছি। বলেছে একটি ভূমির ব্যাসার্ধ আছে ফার্স্টে 70 সেমি এবং উচ্চতা 14 সেমি। একটি সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে? সিলিন্ডার কেমন দেখতে হয় সেটাকে দেখো, এই টাইপের। ওকে, এর একটা রেডিয়াস থাকবে, এর একটা রেডিয়াস থাকবে, আর এখান থেকে এর একটা হাইট পাবে। ওকে, এটার একটা রেডিয়াস আছে, এই রেডিয়াস সেম। তাহলে এখান থেকে কোশ্চেনে বলেছে এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে এই পার্টটুককে বোঝাচ্ছে, এই পার্টটুক। এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যায় 2πr/h। ঠিক আছে, কি হয়ে যায় কার্ভ সারফেস এরিয়াটাকে 2πr/h, আর সমগ্র যদি হয় তখন আবার আলাদা কেস, এর সঙ্গে তখন πr² যোগ হয়ে যায়, সেটা আলাদা কেস। ক্লিয়ার? কিন্তু এখানে আমি বলেছিলাম তোমাদের না তো কোনো ফর্মুলা লাগে না কিছু লাগে, নর্মালি করা যায়। তাহলে সেইটাকে কীভাবে করবে? ওকে, ট্রাই করো আগে নিজেরা। দেখো আমরা বলেছিলাম যে পাই যে কোনো 3D ফিগারের কোশ্চেনে থাকলে তোমার যে অ্যান্সারটা সেটা অবশ্যই 11 দিয়ে ভাগ যাবে, কারণ তোমার উত্তরের মধ্যে না পাই থাকবে, আর পাই থাকা মানে সেটা 22/7, আর 22/7 থাকা মানে এটা 11 দিয়ে ভাগ যাবে, কারণ 22 আছে। তার জন্য অপশান চেক করো কোনটা 11 দিয়ে ভাগ যায়, ব্যাস এইটুকু। ওকে, আর কিছু না। তাহলে এখান থেকে আমি যদি বলি এইটা হচ্ছে 8, আর এখান থেকে তোমার 9, না এটা 11 দিয়ে ভাগ যায় না, আগেও শিখেছি, এটা 8, এটা যায় না। এটা হচ্ছে তোমার 11, আর এটা 3 না, এটাও যায় না। এটা হচ্ছে 11, আর এটা 1 বাদ দিলে 11 হয়, হ্যাঁ একদম পারফেক্ট। এটা তোমার একমাত্র অপশান যেটা 11 দিয়ে ভাগ যায় সেটা ডি। 11 ডিভিজিবিলিটি রুল কি বলে? ধরো আমি লিখলাম এটাকে 616, অল্টারনেট যোগ করো, দেখো 6 যোগ করলে হয় 12, আর 1 আর 0 যোগ করলে হয় 1। এবার এদের যদি ডিফারেন্স করো, যদি ডিফারেন্সটা 0 আসতো, অথবা এমন কিছু আসে যেটা 11 দিয়ে ভাগ যায়, যেমন এটা 11 আসছে 11 দিয়ে ভাগ যাবে, তাহলে নাম্বারটাও ভাগ যাবে। এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু না। তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অথবা এখানে তোমার ফর্মুলায় মান বসাতে হবে, ক্যালকুলেশন করে বড় হবে, আর কিছু না। নেক্সট নাম্বার 6 কি বলেছে, সলভ করো। নাম্বার 6-এরটা কি বলেছে নিজেরা করো আগে। বলেছে 0.1 তারের স্কোয়ার, আর এখান থেকে দেখো 0.2 তারের স্কোয়ার। দেখো এখানে 2 ঘর আছে, স্কোয়ার করলে তো তোমার অ্যাটলিস্ট 4 ঘর আসবে, পয়েন্টের পরে 4টে ঘর আসবে। তাহলে 4টে ঘর কোথায় আছে দেখো, 2 ঘর, এটা 4 ঘর আছে, এখানে 3 ঘর হবে না, এখানে 3 ঘর, এটা হবে না, এটাও 3 ঘর হবে না। তাহলে একদম কিচ্ছু করার নেই, কোশ্চেন এটা অ্যান্সার অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, উইদিন সেকেন্ডে চলে আসবে। অ্যাপ্রোচটা বোঝা গেছে। এখানে আমরা কি করলাম, অপশানের অ্যাকর্ডিং কাজ করলাম। কিসের মাধ্যমে? অপশানের অ্যাকর্ডিং। না তো এখানে কিছু সলিউশন করব না কিছু করব, এমনি এটাকে প্রপার সলিউশন করতে চাইলে কি করতে হয় একটু দেখে রাখো। এমনি অ্যান্সার পেয়ে গেছি এটাকে দেখো 1-এর স্কোয়ার করলে তো আলটিমেট একই হবে, কিন্তু যখন 1 ঘর আছে ওটা না 2 ঘর হয়ে যাবে, তার মানে এখানে চলে আসবে অ্যাকচুয়ালি। আর এইটা অ্যাকচুয়ালি 4 ঘর হয়ে যাবে, তার মানে এখানে তোমার 1, এটা কত ঘর হয়ে যাবে স্কোয়ার করলে, এখানে 4 ঘর বানাতে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর এখানে গিয়ে 4 ঘর, আর এখানে 0 0 বসাতেই পারো তুমি। এবার যোগ করে দাও, তো এটা 1 হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা 0 হচ্ছে, পয়েন্ট এটা। তাহলে অ্যান্সার দেখো 0 1 0 1, দেখো 0 1 0 1 অপশান এতেই আছে। তো এত ঘুরে ফিরে তুমি কেন করতে যাবে টাইম নষ্ট করে? তাহলে এই অ্যাপ্রোচে কোনো দরকার নেই, ডাইরেক্ট আমরা কিসের মাধ্যমে করব, অপশানের অ্যাকর্ডিং কাজ করলে তোমার অনেক ফাস্ট হয়ে যাবে ব্যাপারটা।
নেক্সট নাম্বার 7 সলভ করো। নাম্বার 7 কি বলেছে, বলেছে 9,000 টাকার চক্রবৃদ্ধি সুদের উপরে বলেছে বার্ষিক এটা 80% ধার দেওয়া হয়, তাহলে অর্ধবার্ষিকী হলে 12 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? দেখো অর্ধবার্ষিকী মানে কি, এই একটা 6 মাস আর এই একটা 6 মাস। বার্ষিক যদি 80% হয়, অর্ধবার্ষিকী হবে 40%, একদম বেসিক হিসাব। 40% মানে হাফ হয়ে যাবে 80-র। 40%-এর ফ্র্যাকশন ভ্যালু মানে পার্সেন্টেজ তুলে নিচে 100, কাটাকাটি করলে 2/5, তার মানে এটা 5-এর উপরে 2 বেড়ে যাবে। 5-এর উপরে যদি এটা 2 বাড়ে, এটা যাবে 7-এ, আর যেহেতু দুটো সাইকেল ক্রিয়েট হচ্ছে তার মানে এটা স্কোয়ার হবে, তাহলে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এটা হচ্ছে 25 আর এটা 7-এর স্কোয়ার 49, তাহলে 25 টাকা 49 টাকায় যাচ্ছে। আর কোশ্চেনে বলেছে 9,000 টাকা, কত টাকা? 9,000 টাকা। ক্লিয়ার? 9,000 টাকা, তাহলে 9,000 টাকা কী আছে তোমার? আসলটা। 9,000 টাকা কী আছে? আসলটা। তাহলে এখানে যে 25 যেটা আছে না, 25 যেটা, সেটা তোমার আসলটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে 25-এর যে অরিজিনাল মান সেটা বলে দিয়েছে 9,000 টাকা। কোশ্চেনে বলেছে তাহলে সুদ কত হবে, তার মানে এটা ডিফারেন্স চাইছে, তার মানে কত বেশি বলো তো এটা? এখান থেকে দেখো এটা 4 হয়ে যাচ্ছে, এটা 24, তার মানে 24 ইউনিটের মান তোমার বের করতে হবে। তাহলে 25 ইউনিটের মান যদি 9,000 হয়, 1 ইউনিটের মান কত? 25 দিয়ে ভাগ হয়ে যাবে আর গুণ করে দাও 24-এ, তাহলে ডাইরেক্ট অ্যান্সার আসবে। তাহলে এখান থেকে তুমি খুব ইজিভাবে এটাকে কাটাকাটি করতে পারো। দেখো আমি একটু অ্যাপ্রোচ তোমাদের শেখাই যে কীভাবে কাটাকাটি করবে, যাতে তোমাদের একটু প্রেশার কম পড়ে। দেখো 9,000-কে তুমি লিখতে পারো 9 গুণ 100 মানে 900, আর এখানে 10, যেটা তোমার 25 দিয়ে কাটতে সুবিধা হয়ে যাবে 4 বারে। তাহলে দেখো এখানে 4 9 36, শেষে 6 থাকছে, আর 6 দিয়ে 4 গুণ করলে 4 ছক 24, শেষে তোমার 4ই আসবে, তাহলে শেষে 4 আছে, এই জায়গাটায় অপশান ডি রাইট আনসার। বোঝা গেল এই ক্যালকুলেশনটা? দেখো কীভাবে করলাম, আমি কিন্তু কাটাকাটি করিনি, কিচ্ছু করিনি। এখান থেকে অনেকে 9,000-কে আগেই যদি 25 দিয়ে ভাগ করতে চায়, ফার্স্টে দেখবে 3 25 75 এইভাবে চলবে, তারপরে আবার মাইনাস করবে, এইভাবে করতে করতে তারপর অনেকটা টাইম নষ্ট করবে। কিন্তু আমি কিন্তু ওটা তোমাদের দেখাইনি, অন্যভাবে তোমরা এইভাবে করবে, ইউনিট ডিজিট প্লাস এটাকে এই যে ব্রেক প্রসেসের মাধ্যমে এটাকে ভেঙে দেবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট নাম্বার 8টা দেখো কী বলেছে। আচ্ছা একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে সব ঠিকঠাক আছে নাকি। করো, যেহেতু এটা রেকর্ডেড একটু দেখতে হয় মাঝে সাঝে। ওকে, চলে আসো। বলেছে 8,400 টাকা আছে টোটাল, এই টাকাটা ডিস্ট্রিবিউট হচ্ছে এই অনুপাতে, তাহলে পি কিউ আর এর মধ্যে ভাগ করা হয়, তাহলে আর এর মান কত হবে? সিম্পল ব্যাপার। দেখো রেশিও যদি থাকে এটা 2/3, এটা 3, আর এটা 1/3 আছে, এই রেশিওটাকে যদি তুমি সিম্পলিফাই করো, কখনো ফ্র্যাকশানে রাখা যায় না, তার জন্য এটাকে 3 দিয়ে গুণ করে দিলাম যাতে সবাইকে কাটতে পারে, এটা 2 হয়ে যাবে, আর এটা 3 গুণ 3 মানে এটা 9 হয়ে যাবে, আর এটা 3 3 কাটলে এটা 1 হয়ে যাবে। তো দেখো 9 আর 1 10 2 12, তার মানে টোটাল 12 ইউনিট। সেই 12-র মানই কোশ্চেনে বলে দিয়েছে 8,400, এই টাকায় ডিস্ট্রিবিউট হচ্ছে। 7 12 84, মানে এটা 700 গুণিতকে আছে, কত গুণিতকে? 700 গুণিতকে। তো কোশ্চেনে বলেছে আর এর ভাগ কত, তাহলে আর মানে কোন ব্যক্তি? লাস্টের ব্যক্তি, তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে? তাহলে 12 700 গুণিতকে আছে, তাহলে 1ও 700 গুণিতকে থাকবে, 700 গুণিতকে থাকবে, তাহলে অ্যান্সার কত হবে? 700ই হবে, ব্যাস বেসিক ব্যাপার। অপশান এই রাইট অ্যান্সার, 700। নেক্সট দেখো কী বলেছে নাম্বার 9, নাম্বার 9-এরটা করো। বলেছে 1,003টে চকলেট, আর একটা বলেছে 2,703টে চকলেট ক্যান্ডি আছে, তো এমনভাবে বিতরণ করা যেতে পারে যাতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নির্ণয় করতে বলেছে, যাতে সমান সংখ্যক চকলেট আর ক্যান্ডি পায়। মানে তোমার কাছে ফার্স্টে ধরো এতটা আছে, আর একটা ধরো 2703 আছে, যাতে এমনভাবে তোমার ভাগ করতে হবে যাতে সবাই সমান পায়। তার মানে অ্যাকচুয়ালি এই দুটো নাম্বার তোমার এইচসিএফ করতে হবে। অনেকে এটা ভাবে যে এইচসিএফ করবো না এলসিএম, তুমি অপশানের দিকে তাকাও, দেখো এই সংখ্যাগুলোর থেকে যদি ছোট থাকে তো পাতি হিসাবে এইচসিএফ করতে হবে, তো সেই কনসেপ্ট অ্যাপ্লাই করে দেবো এখানে, আর কিচ্ছু না। তাহলে এদের মধ্যে থেকে তোমার কমন কী আছে সেটাকে আগে বের করে নাও, তাহলেই বুঝে যাবে। তুমি কী করবে? অপশানে হেল্প নেবে, 17 29, এটা এটা
ফার্স্ট দেখো কি হচ্ছে, এই নাম্বারটাকে 17 দিয়ে যদি তুমি দেখো 1003 যদি 17 দিয়ে ডিভাইড করো, তার মানে এটাকে তোমার চলে আসবে, এটাকে লেখা যায় 59 ইন্টু 17, ঠিক আছে। আর এইটাকে যদি 17 দিয়ে কাটো, 17 দেখো একবারে যাচ্ছে, 17 দুগুণ 34 বেশি হয়ে যাবে, তার মানে এটা 10 থাকে, 10 মানে 100, 6 17 102 বেশি হয়ে 5 17 85, 85 মানে এখান থেকে 15, 15 মানে 153 মানে 9 বাড়ে যাবে, 9 17 153। আর এটা কত গুণিতকে? 17 গুণিতকে। দেখো এখান থেকে আমি যখন ব্রেক করলাম ব্যাপারটা পেয়ে গেছো, এটাও একটা প্রাইম নাম্বার, এটাও একটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা, যে আর কিছু ভাঙবে না আর। তাহলে 17ই কমন আছে, তাহলে 17 যখন এইভাবে বক্স করতে 17 বের করে নিতে না ছোটোবেলায়, তো সেটাকে আমি বের করে নিলাম 17, তাহলে এদের এইচসিএফ হয়ে যাবে কত? 17, তার মানে এইভাবে ডিস্ট্রিবিউট করতে হবে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে আসো, নাম্বার 10। নাম্বার 10এরটা করো। 5টি সংখ্যার গড় 32, যদি একটি সংখ্যা অপসারণ করা হয়, মানে তোমার পরিবর্তন করা হয়, চেঞ্জ মানে বাদ দেওয়া হয়, অ্যাকচুয়ালি পরিবর্তন তো নয়, বাদ দেওয়া হয়, তাহলে গড় বলেছে 28 হবে। তাহলে অপসারিত সংখ্যাটা কত, যেটা বের করতে বলেছে, অপসারিত সংখ্যাটি কত, সংখ্যা কত হবে? 5টা নাম্বার। আচ্ছা, অ্যাভারেজ বলতে আমরা জানি সাম বাই নাম্বার, মানে সংখ্যাগুলোর যোগফল আর কতটা নাম্বার সেটাকে ডিভাইড করলেই পেয়ে যায় অ্যাভারেজ। তাহলে এখানে তোমার জানো যে নাম্বারের সঙ্গে যদি অ্যাভারেজ গুণ করি আমরা পেয়ে যাবো সাম। তাহলে গড় বলেছে 32 আর এটা 5, তাহলে 32 আর 5 যদি গুণ করা হয়, তার মানে এটা চলে আসবে তোমার 160। কত হয়ে যাবে? 160। তাই যে 160 500, এটা হয়ে যাবে তোমার সাম, সংখ্যাটার যোগফল। ক্লিয়ার? এবার এখান থেকে যখন একটা সংখ্যা সরানো হয়েছে তখন বলেছে গড় 28 হচ্ছে, তার মানে এটা কি 28 হয়েছে তখন 4টে সংখ্যা, জাস্ট 4টে সংখ্যা, একটা তো বেরিয়ে গেছে। তাহলে কত হবে বলো? 4 এটা 80 আর 4 এটা 112 পাচ্ছি, তাই না? 112, 4টা 32, 2 হাতে 3, 4 2 3 11। তার মানে এখানে 160, যেখানে 5টা নাম্বার আছে, এইটা মানে 4টে নাম্বার, তাহলে একটা নাম্বার যে কম হচ্ছে যেটাকে বের করে দিয়েছি সেটা মাইনাস করলেই পেয়ে যাবো। তো মাইনাস করো, এখান থেকে 8 দিলে কত হয়ে যায়? 8 দিলে তোমার এটা হচ্ছে 20 আর ওদিক থেকে 40, তার মানে 48। তাহলে যে নাম্বারটাকে আমি বাদ দিয়েছি বা দেওয়া হয়েছে সেটা 48, অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট এটা নাম্বার 11টা করো। নাম্বার 11টা করো, কী বলেছে? বলেছে 3টে নোটবুক এবং 6টি কলমের বিক্রয় মূল্য 3000 টাকা। বুঝলাম। আবার একই টাকা, মানে এই টাকাটা দিয়েই কেউ আবার একটা নোটবুক কিনেছে আর 12টা কলম কিনেছে। তাহলে রাজু 15টা যে কলম কিনতে যায় তাকে কত টাকা পে করতে হবে বা কত টাকা দিতে হবে? তো এই টাইপের কোশ্চেনগুলোকে কীভাবে করতে হয়, একদম ইজি ব্যাপার। যেহেতু এইটা একই দাম, তার মানে এইটার ইকুয়েশান, মানে 3টে নোটবুককে আমি ধরো বি দিলাম আর 6টা কলম আছে ওটাকে পি দিলাম পেন, তার যে দামটা সেই দামেই তোমার একটা নোটবুক আর 12টা পেন কিনেছে, ব্যাস এটা ইকুয়াল, কারণ দুটোর দাম তোমার 3000 বলে দিয়েছে, একই দামে কিনছে, ব্যাস এইটুক, আর কিছু না, এইটুকুই তোমার বলে দিয়েছে। এবার এখান থেকে খেয়াল করো, ইকুয়েশান আমি তো পেয়ে গেছি, ইকুয়েশান যদি আমি পেয়ে যাই, একটা বি ওদিকে দিয়ে দাও, 3টে বি থেকে মাইনাস করলে 2টো বি হবে, আর ওদিকে 6 ওদিকে দিয়ে দিলে 6টা পি হবে। তো রেশিও করলে এটা দেখো, এটা ডাইরেক্ট 3 হচ্ছে, তার মানে এটা বি বাই পি যদি করা হয়, তার মানে এটা 3 হচ্ছে আর এটা 1 হচ্ছে। ক্লিয়ার? এইটুকু একদম সহজ একটা ব্যাপার। তার মানে বি হচ্ছে 3, এটা, তার মানে এখান থেকে দেখো একটা পেনের দাম 1 টাকা, তার মানে 6টার জন্য কত? 6 টাকাই হবে। একটা বিয়ের দাম 3 টাকা হলে 3 3 9, তার মানে 9 আর 6 যোগ করলে 15, তার মানে এটা 15 টাকা হচ্ছে। তাহলে 15-র যে মানটা সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 3000 টাকা, 15-র যে মানটা সেটাই হয়ে যাবে 3000 টাকা। তাহলে এটা দেখো 15 দুগুণ এটা 30, তার মানে এটা 200 গুণিতকে আসে, 200 গুণিতকে। তাহলে কোশ্চেনে বলেছে 15টা যে কলম সেটার দাম কত হবে? 15টা কলম, দেখো একটা কলমের দাম কত? একটা কলমের দাম দেখো 1 টাকা, তাহলে 15টার দাম কত হয়ে যাবে? এখান থেকে রেশিও তো করেছো, খেয়াল করো এখানে যখন আমি এটাকে বসাচ্ছি টোটালটা এখান থেকে পেয়ে যাচ্ছি। দেখো একটা পেনের দাম 1, তার মানে 6, আর এখানে যখন 3 বসাচ্ছি 3 3 9, সেটার মানে তোমার 15 মানে 200 গুণিতকে। তো কোশ্চেনে বলেছে 15টা কলমের দাম কত, তার মানে 200 যে দাম পাচ্ছি, তার মানে এখান থেকে তোমার এটাও নিশ্চয়ই 200 গুণিতকে থাকবে, কারণ একের ভ্যালু 1, এটা, তার মানে এটা হয়ে যাবে তোমার 3000। 3000 মানে অপশান এটাকে মার্ক করে রাখো, এটা একই দাম। ক্লিয়ার? নেক্সট 12-এরটা করো। বলেছে 12 বছরের জন্য একটি মূলধনের উপর প্রাপ্ত সরল সুদ হলো, মূলধনের বলেছে 2/5, বার্ষিক সুদের হার কত? এই টাইপের ফ্র্যাকশনাল কোশ্চেন যখন আসে তখন খুব ইজি হয়ে যায়।
যে এই ফ্র্যাকশান যখন থাকবে, মানে এই যে 2/5 বলেছে, কার মূলধনের বলেছে, তাহলে এই মূলধনটাকে আমি 5 ধরবো, মূলধনটাকে। কারণ মূলধন 5 ধরলে তার যদি আমি 2/5 করি, তো দেখো এটা কেটে যাবে, তো আলটিমেট 2 যেটা সেটা ইন্টারেস্ট, সুদ হবে, বেসিক ব্যাপার। তাহলে এটা যে 5 আছে না আসল, তাহলে তার উপর 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, কত বছরে? 5 বছরে। কিন্তু আমার সুদের হার বের করতে গেলে, রেট বের করতে গেলে, সেটা অলওয়েজ 1 ইয়ারে বের করতে হয়, 1 বছরে। তাহলে 2 টাকা পাচ্ছে কত বছরে? 5 বছরে। তাহলে 1 টাকা পাচ্ছে তোমার 1 বছরে কত পাবে? 5 দিয়ে ডিভাইড করে দাও, এটা 1 বছরের কেস। যে 1 বছরে এই টাকাটুক পাচ্ছে, সেটা কোন টাকার উপরে? আসল কত? 5। তাহলে 5-এর উপরে এইটা, তাহলে শতকরায় কত হয়ে যাবে? ব্যাস এইটুকু, জাস্ট এইটুকু ক্যালকুলেট করলেই হয়ে যাবে। দেখো 5 নিচে, 5 নিচে, গুণ করলে 25, তাহলে এটা 4 বারে কাটে, 4 আর 2 গুণ করলে কত? 8। তাহলে অ্যান্সার হয়ে যাবে 8%। 8% মানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার এই কোশ্চেনটায়। নেক্সট 13টা করে ফেলো। ওকে, একটু করো, আমি একটু দেখে নিই, চেক করে ঠিকঠাক আছে কি না। করে ফেলো। বলেছে একটি টেবিলের বিক্রয় মূল্য তোমার বলেছে এইটা 6,875 টাকা, যদি লাভের 25% হয়, মানে লাভের হারটা, তাহলে ক্রয় মূল্য কত হবে? তা আমার মনে রাখো, তোমার এটা সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস থেকে তোমার যেতে হবে কস্ট প্রাইসে, মানে ব্যাকওয়ার্ড কেস এটা করতে পারো। তাহলে এখান থেকে আর একটা উপায় করতে পারো, যে লাভ তোমার 25% হচ্ছে, মনে রাখবে সবসময় কেনা দাম যেটা, সেটা অলওয়েজ 100% হয়, কারণ এই দামটার উপরেই তুমি বাড়াচ্ছ বা কমাচ্ছ। বাড়িয়ে বিক্রি করলে তোমার লাভ হবে, কমিয়ে বিক্রি করলে তোমার লস হবে। তো এখান থেকেই কোশ্চেনটা তোমার ইজি হয়ে গেল, যে 100% তোমার অলওয়েজ সিপি হয়। তার মানে সিপি যেটা, সেটা অলওয়েজ 100%, তার উপর 25% কী হচ্ছে? বাড়ছে, তাহলে লাভ হচ্ছে, তার মানে এটা 125%। 125% কেন হচ্ছে? কারণ তুমি এই দামে এটাকে বিক্রি করেছো, 6,875 বিক্রি করেছো। তাহলে 1%-এর মান কত হয়ে যাবে? এটাকে 125 দিয়ে ডিভাইড করে দাও, আর আমার 100%-এর মান কত হবে? সেটাই তোমার আসল। তাহলে এখান থেকে আসল মিন্স এখান থেকে ক্রয় মূল্য, মানে কেনা দামটা, আসল দামটা। এবার এটাকে কাটাকাটি করো নিজের মতো করে। কীভাবে কাটবে দেখো তো, এটা 5 আছে, শেষে 5 আসতে বাধ্য, তুমি ডাইরেক্ট কাটতে পারো। 6875কে যদি 125 দিয়ে ডিভাইড করো না, তুমি কাটতে পারবে। কীভাবে দেখো তো আমি বলে দিই। দেখো এটা শেষে 5 আছে, শেষে 5, তো 5 আসতে বাধ্য, একটা বাদ দিয়ে দাও। তো এটা দেখো 5 12 60, 5 গুণিতকেই যাবে, 6 বারে 72 হয়ে যায়, তাহলে এটা 4 বারে আবার কম হয়ে যায়, তাহলে 5 12 60, তাহলে এটা দেখো 5 গুণিতকে 55ই হবে। তুমি চেক করে দেখো, এই যে কনসেপ্টে করলাম, এটা ইউনিট ডিজিট কনসেপ্ট বলা হয় ডিভিজিবিলিটির বা ভাগ করার। তাহলে এটাকে 55 আর 100 গুণ করলে তোমার হয়ে যাবে 5500, তার মানে এটা 5,500 টাকা তোমার কেনা দাম বা এটা ক্রয় মূল্য ছিল। একদম সহজভাবে ভাগ করলে, অনেকে কী করে এটাকে ছোটো ছোটো করে কাটে, টাইম লাগে, কিন্তু এই অ্যাপ্রোচটা একবার যদি শিখে যাও, খুব ইজি হয়ে যাবে ভাগ করতে। নেক্সট নাম্বার 14, দরকার পড়লে রিপিট করে দেখে নেবে। বলেছে একটি সংখ্যার বলেছে 20%, 25%, 250 হয়, তাহলে সেই সংখ্যার 35% কত? ধরো একটা নাম্বার আমি ধরলাম n, তার 20% মানে 1/5, তার 25% মানে 1/4, তার বলেছে 250 সমান, মানে এই পুরো পার্টটা তোমার 250 সমান হয়ে যায়। তার মানে তোমার যে নাম্বারটা, সেটা হয়ে যাবে তোমার 250 ইন্টু 5 ইন্টু 4, এইটা পুরোটা। তার বলেছে 35%। দেখো 35% যদি করা হয়, 35-এর ফ্র্যাকশন ভ্যালু 35/100, 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 7, তার মানে এটা কত হয়ে যাবে? 7/20, ব্যাস এইটুকু সিম্পল। এখান থেকে 7/20, তাহলে এখান থেকে যদি 0 দিয়ে এটা 0 কেটে দাও, তো এটা 2 দিয়ে কাটলে এটা 2, তার মানে কত হয় দেখো, 5 গুণি 10 আলাদা রাখো, আর 7 আর 25 গুণ করতে তো জানো সবাই, 7 25 কত হয়ে যায়? 7 25 175, তার মানে এখান থেকে 175 হয়ে যাবে, আর এখান থেকে 10-এর শূন্য একটা আসবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 1750। 1750 অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 1750 অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও বলে দিই, SW দিচ্ছি না, কোশ্চেনটা বলে দিচ্ছি। দেখো কি বলেছে, করো আগে নিজেরা। বলেছে একটি পণ্য ধার্য মূল্য তার ক্রয় মূল্য হচ্ছে 60% বেশি, একটু আগে করলাম না এই প্যাটার্নের,
একটা যদি 100 হয় তার থেকে 60 বেশি মানে এটা 160। সেটা বলেছে 20% যদি ছাড় দেওয়া হয়, দেখো 20% ছাড় দিলে এটা যাবে কততে? 80%। একদম সহজ একটা ব্যাপার। কত পার্সেন্টেজে যাবে? 80%। আর 80% মানে ডবল জিরো আউট হয়ে যাবে, আর 16 আর 8 গুণ করলে কত হয়ে যাবে? 128। তার মানে এটা বিক্রি হয়ে যাবে 128-এ। 100 জিনিস বিক্রি হচ্ছে 128-এ, কত বেশি? 28 বেশি, তার মানে এটা 28%। 28% মানে এটা লাভ। তার মানে 28% কোথায় আছে? অপশান সিতে। বোঝা গেল? তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। ক্লিয়ার? ওকে। তো এই অবধি আমরা রাখলাম 15টা কোশ্চেন, আমরা প্রত্যেক দিনের মতো ডিসকাস করলাম। আর ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা তোমাদের থাকলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। ওকে, খুব তাড়াতাড়ি জয়েন করে নাও, কারণ তোমরা জানো এক্সামের ডেটও আর কম সময়ের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে একটা কম্প্যাক্ট। আর যারা অনেক জায়গায় অফলাইনও পড়ো, কম্প্যাক্ট রিভিশনের জন্যও তোমাদের মারাত্মকভাবে হেল্প করবে এটা। ওকে। আর যারা সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে নেবে। ওকে, যেখানে তোমরা যত স্টাডি মেটেরিয়াল বলো, পিডিএফ যা দেওয়া হয়, অথবা তোমাদের মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মক টেস্ট, সমস্ত কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, সিআরপি একাডেমি অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে, ওখান থেকে জয়েন করবে। আর আমাদের যে এখানে নতুন যারা আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সিআরপি এডুকেশন চ্যানেলটা, এটা আমাদের সিআরপি একাডেমির সেকেন্ড চ্যানেল। ওকে, তো এটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কালকে 9টার সময়। ঠিক আছে, সকাল 9টার সময় আমাদের প্রত্যেক দিন ক্লাস থাকছে। তো চলো, আজকে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।